নমস্কার, স্বাগত সবাইকে আজকের অনুষ্ঠানে। আজকেও আমরা আরেকজন মহামানুষের জীবন সম্পর্কে আলোচনা করি। আসলে এগুলো আলোচনা করা মানে ঘটনাক্রমগুলোর সঙ্গে মানুষের পরিচয় ঘটানো। অতীত না জানলে আমরা কখনো বর্তমানকে বুঝতে পারি না, আর বর্তমানকে ঠিকঠাক মতো আমরা উপভোগ না করলে আমরা ভবিষ্যতের চিন্তাও করতে পারি না। খুব সুন্দর দেখবেন, জীবনটা একটা বিনি সুতির মালা দিয়ে গাঁথা। একটা জায়গায় যদি কোনো একটা ফুল কোনো মালাতে কম থাকে, তাহলে মালাটাকে দেখতে কুৎসিত লাগবে, সেটাকে অ্যাডজাস্ট করতে হয়, ফুলটা আবার সরিয়ে নিয়ে ওই গ্যাপটাকে পূরণ করে দিতে হয়। লাইফ ইজ লাইক দ্যাট। এই যে সজলদা যে একটা মহা কাজ করছেন, মহান কাজ করছেন, কি করছেন? যে কমিউনিকেশন গ্যাপ, যে জেনারেশন গ্যাপ আমাদের তৈরি হয়েছে, অতীতের সঙ্গে সনাতনী ভারতবর্ষের যে অতীত ঐতিহ্য, তার সঙ্গে বর্তমান প্রজন্মের যে ওই মালার মধ্যে যে ফুলটা কম পড়ে গেছে, সজলদা সেই ফুলটাকেই প্রতিস্থাপন করবার প্রতিদিন চেষ্টা করছেন। এইটা বলে যে এই মনীষী এই কথা বলতেন, তার জীবন দর্শন এরকম ছিল, অতীতে আমরা এরকম থাকতাম, কোন সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার ভাব কি ছিল, তার আলোচনা কি ছিল, তার আলেখ্য কি ছিল, তার চর্চা, তপস্যা, ত্যাগ, তিতিক্ষা, এই যে জীবনের অংশগুলো, এগুলো কি কি ছিল। আমি জানি না যে আধুনিক প্রজন্মের কাছে এই বাণী, এই বার্তা কিভাবে পৌঁছবে, কিন্তু এটা জানি যে আমাদের এই প্রয়াস, এটা অসাধারণ প্রয়াস। আজকে এই অসাধারণ প্রয়াসের জন্য আমি আমার অত্যন্ত প্রিয় মানুষ সজলকান্তি ভট্টাচার্যকে আবারও আরেকবার ধন্যবাদ দিই। সঙ্গে আজকে উনি লাইভ এন্ড এক্সক্লুসিভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, আমি স্বাগত জানাই। আজকে বাবাজির জীবন সম্পর্কে আলোচনা করব। ইন্ডিয়ান যোগী যোগীরাজ লাহিড়ী মহাশয় এই নাম দিয়েছিলেন। এই যোগী মানুষের জন্ম হয়েছিল 203 এডি 30th of November, অর্থাৎ 203 খ্রিস্টপূর্বাব্দ। না না, খ্রিস্টাব্দ। আচ্ছা, তার মানে 18 বছর আগে, 1800 বছর, 1900 বছর আগে। আসুন আমরা সজলদার কাছ থেকে শুনি বিস্তারিত। দাদা, স্বাগত। গীতায় ভগবান বলছেন, মম একাংশে স্থিত জগৎ সূত্রে মণিগণা ইব। সূত্রে মণিগণা ইব মানে সুতোতে যেমন মণিগুলো গাঁথা থাকে, তেমনি শ্রীকৃষ্ণ বলছেন যে সারা বিশ্ব, মানে শুধু পৃথিবী নয়, মানে মহাবিশ্বের যত কিছু সৃষ্টি যা দেখছো, সূত্রে মণিগণাইব, সূত্রে যেমন পুঁতি গাঁথা থাকে, তেমনি আমাতে কিন্তু সমস্ত মহাবিশ্ব সেইভাবে গ্রন্থিত রয়েছে। আপনি ইন্ট্রোডাকশনটাকে পুরো সফল করে দিলেন। এটাই আপনার গুণ, এটাই সজলদার মানে এক্সেপশনালিটি। গীতাটা মাথায় রাখতে হবে। গীতাটাকে ব্রেনের ব্যাক স্পেসে না রাখলে মানে প্রশ্ন বা আলোচনার ঠিক সঠিক রেফারেন্স পাওয়া যায়। গীতাতে সবকিছু আছে, যেমন যা আছে ভারতে তা আছে মহাভারতে, তেমনি গীতাটা সেই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, সাধুর কাছে আর কিছু না থাকুক, একটা ছোট গীতা থাকবে। তাহলে সূত্রে মণিগণাইব, মম একাংশে স্থিত জগৎ সূত্রে মণিগণাইব, অর্থাৎ স্বয়ং ভগবান বলছেন সুতোতে যেমন মণিগণ গ্রন্থিত থাকে, গাঁথা থাকে, তেমনি সমস্ত মহাবিশ্ব থেকে সূর্য চন্দ্র যা কিছু আমরা দেখছি, মহাবিশ্বে অনন্ত কোটি নক্ষত্র, নীহারিকা পুঞ্জ, সব আমাতে গাঁথা রয়েছে। মানে হোয়াট এ বিগ কনসেপ্ট, মানে বিগ বললেও ভুল হবে, হোয়াট এ ভাস্ট কনসেপ্ট। উপনিষদ বলছে, ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি, যাহা ভূমা বা বৃহৎ সেখানেই সুখ আছে। প্রকৃত সুখ কোথায় আছে? ভূমৈব সুখং, যাহা ভূমা এবং বৃহৎ সেখানে সুখ বিরাজ করছে। নাল্পে সুখমস্তি, যেখানে অল্প সেখানে কোনো সুখ নেই। আমাদেরও কিন্তু নেচারের মধ্যে তাই, অল্পেতে আমরা সন্তুষ্ট নই, যখন বড় কিছু পাওয়ার জন্য সবসময় প্রত্যাশী। সুতরাং সেই জন্যই কিন্তু এই জগৎ কিন্তু জঙ্গম বা গম্যমান হচ্ছে। আমাদের যদি স্যাটিসফ্যাকশন চলে আসে, আমরা যদি স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যাই, আমরা নতুন কিছুর জন্য আর প্রয়াস করব না, সুতরাং জগৎও কিন্তু স্থগিত বা স্থবির হয়ে যাবে। যা হোক, যে মহাপুরুষের জীবন বেদ নিয়ে আজকে আমরা আলোচনা করছি এই প্রাতঃকালে, তিনি হচ্ছেন মহর্ষি বাবাজি মহারাজ। তার নাম ভারতবর্ষ বা পৃথিবীতে খুব কম লোক না শুনে থাকতে পারে, অর্থাৎ মোস্ট প্রবাবলি সবাই শুনেছেন। এবং শ্যামাচরণ লাহিড়ীর দৌলতে তার গুরুদেবের যে প্রচার যেভাবে হয়েছে, সেটা কিন্তু অন্য বিবেকানন্দ ছাড়া সেভাবে কিন্তু আর প্রচার খুব কমই হয়েছে বলে আমার জানা আছে। বাবাজি মহারাজের যে ছবিটি দেখা যাচ্ছে, এটা বহুল প্রচারিত ছবি। 1970 সালে বাবাজি মহারাজ নবকলেবরে হৈরাখানে আবির্ভূত হন।
নৈনিতালের কাঠগুদাম থেকে যেতে হয় হৈরাখান বলে একটা জায়গায়। সেখানে কিন্তু 1970 সালে বাবাজি মহারাজ নবকলেবরে আবির্ভূত হন। তার মাই বা কে, পিতাই বা কে কিছুই জানা নেই। সেই মহাপুরুষ কিন্তু নবকলেবরে আবির্ভূত হন এবং 1984 সাল পর্যন্ত তিনি সেখানে ছিলেন। 14 বছর বয়সে আবার অন্তর্হিত হয়ে যান। তার অজস্র ছবি আমাদের কাছে আছে হৈরাখান বাবাজির, এবং আমাদের বহু বিখ্যাত লোক তার সংস্পর্শে সেই সময় এসেছিলেন। তার মধ্যে একজনের আমি নাম বলছি, বোম্বে টিনসেল টাউনের তিনি বিখ্যাত লোক, তিনি হচ্ছেন স্বামী কাপুর। তিনি তার শিষ্যত্ব নিয়েছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখেছি স্বামী কাপুর গলায় অজস্র তার মালা টালা পরে ঘুরে বেড়াতেন, এবং তার প্রথম যৌবন যেভাবে প্রচণ্ড ভোগের মধ্যে ছিল, বাবাজি মহারাজের বা হৈরাখান বাবার সংস্পর্শে এসে হি উইল বি কমপ্লিটলি ট্রান্সফর্মড। এবং প্রায় সেই সময় যারা হৈরাখানে যেতেন তারা ওই স্বামী কাপুরকে দেখতেন, সেই আশ্রমে রয়েছেন, পাশে একটা ছোট্ট একটা চায়ের দোকানে বসে তিনি বসে চা খাচ্ছেন। এবং আমরাও কিন্তু ছোটোবেলায় যে স্বামী কাপুরের যে ট্রান্সফরমেশন দেখেছিলাম, যে টোটাল কেউ যেন সাধু হয়ে গেছে, গলায় বড় বড় পুঁতির মালা বা পাথরের মালা পরা রয়েছে, সেই জৌলুসান নেই। সুতরাং বাবাজি মহারাজের নবকলেবর হৈরাখান বাবার সংস্পর্শে এসে তিনি কিন্তু ট্রান্সফর্মড হয়ে গিয়েছিলেন। হৈরাখানের ওখানে যেতে গেলে আমাদের এখানে থেকে হাওড়া থেকে ধরতে হবে বাগ এক্সপ্রেস, ওটা গিয়ে নৈনিতালে নেমে ওখান থেকে বাইক এতে যেতে হবে, জঙ্গা টঙ্গা রয়েছে, কাঠগোদাম হয়ে ওখানে যেতে হবে হৈরাখান। এবং সেইখানে গেলে দেখা যাবে যে সুন্দর আশ্রম, বিদেশিদের মধ্যে তার প্রচারটা বেশি। হৈরাখান বাবার, আমি যখন নর্মদা পরিক্রমা করছিলাম, হৈরাখান বাবার ওই আশ্রমে থাকে একজন বিদেশিনী, আমেরিকান একজন সাইকিয়াট্রিস্ট লেডি। তিনি নর্মদা পরিক্রমার সময় দেখা হলো, তিনি হৈরাখানে তার বাবাজির আদেশ পেয়ে, হৈরাখান বাবাজির আদেশ পেয়ে তিনি ওইখানে এসে তিনি রয়েছেন সাইকিয়াট্রিস্ট এবং তার জীবনটা সেখানেই অতিবাহিত করছেন। তা যা হোক, আমরা বাবাজি মহারাজের সম্বন্ধে একটু আলোচনায় প্রবৃত্ত হই। এখানে সময়ভাবে আমরা যে গুহাতে বাবাজি মহারাজ শ্যামাচরণ লাহিড়ীকে আহ্বান করে নিয়ে গিয়েছিলেন, দ্রোণগিরি পর্বতের যে গুহাতে, সেই গুহাটা আমরা দেখানোর চেষ্টা করছি, সেটাও আমাদের আর্কাইভে রয়েছে। এবং বর্তমানে অনেক সুপারস্টার দক্ষিণী জগতের এর থেকে, রজনীকান্তের থেকে আরম্ভ করে অনেক সুপারস্টার সেই গুহাতে গিয়ে তাদের অবসর সময় গিয়ে সেখানে ধ্যান ধারণা করে সেটা কিন্তু কাটিয়ে এসছেন। বেশ, আমি একটা ফোন নিয়ে নিই, আমরা আরও কিছু দুষ্প্রাপ্য ছবি যেগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কিন্তু তার আগে যিনি রয়েছেন ফোনে কথা বলবো, কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার দিদি, আপনাকেও নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার থেকে। ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে অনুষ্ঠান, আমি দেখি তো দাদার অনুষ্ঠান। বেশ, আমাকে বলুন যে আজকে কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন, আগের নামটা বলুন একটু। ছেলের নাম অমিত পাল। অমিতের জন্ম তারিখ বলুন। 7ই নভেম্বর। 7 হ্যাঁ, কত বললো? 7ই নভেম্বর 1993। 95। আমি যেটা বলছি একবার রিপিট করে দেবেন। 7ই নভেম্বর 1995। টাইম বলুন। হ্যাঁ, টাইম সকাল 6টা। সকাল 6টা। হ্যাঁ। জন্মস্থান বলুন দিদি। কোচবিহার। কোচবিহার, ওকে। একটু ওয়েট করুন, কি সমস্যা দেখা যাক ছক দেখে কি বলছেন দাদা, তারপর আপনি। এর হচ্ছে মেষ রাশি এবং এর কালসর্প দোষ আছে, ঠিক আছে? এই জায়গাটা কাটিয়ে নেবেন প্রথম। তুলা লগ্ন মেষ রাশি, এর কালসর্পটা খুব বিচ্ছিরিভাবে রয়েছে, বাজে জায়গায় রয়েছে, সুতরাং এবং চন্দ্রকেতু গ্রহণযোগ আছে, সুতরাং এইগুলোকে কিন্তু রেকটিফিকেশন করতে হবে। এবং এর জন্য এর টোটাল লাইফটা কিন্তু ইমব্যালেন্স হয়ে আছে। গ্র্যাজুয়েট সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েটের ছক, এডুকেশনের জায়গাটা খুব একটা ডেভেলপ কিছু দেখা যাচ্ছে না। সুতরাং কালসর্প দোষে থাকার জন্য প্লাস আরও কিছু নেগেটিভ যোগ আছে, সেই জন্য এর কিন্তু এডুকেশনটা একটু চেপে গেছে এবং কেরিয়ারের জায়গাটা অটোমেটিক্যালি চেপে যাবে। এখন সব কিছু এডুকেশন ওরিয়েন্টেড, সুতরাং এই দোষগুলোকে কিন্তু কাটাতে হবে। মূল জায়গাটা যে দেখা যাচ্ছে কালসর্প, এই জায়গাটা কিন্তু ইমব্যালেন্স হয়ে আছে, ভারসাম্যহীনতায়, এই জায়গা কিন্তু ঠিক করতে হবে, ঠিক আছে? জানেন আপনি কালসর্প দোষ আছে? আপনি জানেন না যে সরকারি চাকরি টিভিতে বলা হয় না? সরকারি চাকরির কথা টিভিতে বলা হয় না। আপনি চেম্বারে এসে কথা বলুন, আলোচনা করুন, ঠিক আছে? বেশ, তাহলে আমরা আসছি। থ্যাংক ইউ, ভালো থাকুন, ফোন করবেন। হ্যাঁ,
বাবাজি মহারাজের যে নবকলেবর তার নাম হচ্ছে হৈরা খান বাবা। ছবি দেখাবো, হ্যাঁ বিরল, হ্যাঁ বিরল ছবিটা দেখাও। যেখানে গুহাতে মানে দক্ষিণী সুপারস্টার গিয়েছিল, রজনীকান্ত গিয়েছিলেন, সেই জায়গাটার ছবিটা দেখুন। বেশ, আমরা সজল আলোচনায় থাকি, আমরা পরবর্তী সময় আমরা ছবিতে আসবো। ঠিক আছে, আমরা আসছি যে দ্রোণগিরি পর্বতে সেই গুহাতে আমরা জানি শ্যামাচরণ লাহিড়ী তখন পিডাব্লিউতে চাকরি করতেন, তখন ব্রিটিশ আমল, 19বিংশ শতাব্দীর মাঝ পর্বের কথা। হঠাৎ তার ট্রান্সফার হয়ে চলে গেল দ্রোণগিরি পর্বতের ওইখানে একটা জায়গায় ট্রান্সফার হলেন হঠাৎ। এখান থেকে কোথায়? দ্রোণগিরি পর্বত। সেখানে গিয়ে কাজকর্ম ছেড়ে, তেমন চাপ নেই, কাজকর্ম ছেড়ে বিকালের দিকে উনি একটু ঘুরে টুরে বেড়াতেন, চারিদিকে পাহাড়। হঠাৎ একদিনকে বিকেলবেলা তিনি লক্ষ্য করলেন তার নাম ধরে কে ডাকছে, যে শ্যামাচরণ শ্যামাচরণ বলে ডাকছে। এদিকে তাকাতে দেখেন পাহাড়ের ওপরে একজন দাঁড়িয়ে আছে। যাক, আমরা দেখতে পাচ্ছি বাবাজি মহারাজের গুহাটা, এই গুহাটার মধ্যে শ্যামাচরণ লাহিড়ী দীক্ষিত হয়েছিলেন। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ওখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, ওখানে পূজা দিচ্ছেন। মোটামুটি এখন মানুষ ওখানে যেতে পারে, কিন্তু সেই সময় কিন্তু খুব ব্যাঘ্র সমাকুল ছিল, বিভিন্ন হিংস্র সাপদ জন্তু সেখানে পরিভ্রমণ করত। সুতরাং এখানে দেখা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ওখানে পুজো দিচ্ছেন। তা যা হোক, ওই গুহাতে আজ থেকে প্রায় 150-200 বছর, 250 বছর আগে শ্যামাচরণ লাহিড়ী গিয়ে হাজির হলেন। গিয়ে দেখলেন যে একজন খুব বৃদ্ধ একজন তপস্বী তাকে ডাকছেন। হ্যাঁ, যেখানে ঢোকার পরে বলছে যে গুহার মধ্যে প্রবিষ্ট হওয়ার পরে, ঢোকার পরে দুটো দেখলাম যে আসন পাতা রয়েছে, আসনের মধ্যে দুটোই আসন খালি। তখন সেই যেখানে মানে গুহায় যিনি অধীশ্বর, তিনি বলছেন শ্যামাচরণকে যে তুমি এই আসন টাসন সব কিছু চিনতে পারছো? তো বলছে না, কিছুই চিনতে পারছি না। যে অনেক মানে চিন্তা করে দেখো, বলছে না, কিছুই চিনতে পারছি না। তখন তিনি তার ভ্রুদয়ের মাঝখানে, কপালের মাঝখানে তার বুড়ো আঙুলটা যেই ঠেকিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সিনেমায় যেমন ফ্ল্যাশব্যাক আসে, তেমনি শ্যামাচরণ লাহিড়ীর অতীত যেন আলোড়িত হয়ে উঠল, এবং তিনি দেখতে পাচ্ছেন যে আগের জন্মে তিনি এই আসনে বসেই তপস্যা করছিলেন, এবং তার পাশে আর একটা আসনে তার গুরু ছিলেন। সেই গুরু আজকে তার সামনে দণ্ডায়মান, কিন্তু জীবনাবাসন হয়ে যায় সিদ্ধিলাভের প্রাক মুহূর্তে। কেউ আছেন? জীবনাবাসন হয়ে যায় সিদ্ধিলাভের প্রাক মুহূর্তে। দেখা যাচ্ছে দক্ষিণী সুপারস্টারের সঙ্গে হৈরা খান বাবাজির একজন শিষ্য ওখানে রয়েছেন। হ্যাঁ, দুজনেই এখানে দেখা যাচ্ছে। সুতরাং অনেক বিখ্যাত ব্যক্তি এই বাবাজি মহারাজের সংস্পর্শে এসছেন। কেউ স্বপ্নের মাধ্যমে এসছেন, কেউ হৈরা খান বাবার নবকলেবরের যিনি আবির্ভূত হয়েছিলেন তার সংস্পর্শে এসছেন। সুতরাং বাবাজি মহারাজ কিন্তু বিভিন্নভাবে কিন্তু তার আজও পর্যন্ত আমাদের সামনে এসে আমাদেরকে কৃপা করে যান। আসি একটা ফোন নিয়ে, আবারও আমরা আলোচনায় থাকবো। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি রয়েছি। আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। আপনি মেয়ের কোথা থেকে বলছেন? হালতু থেকে বলছি, কসবা। কসবা থেকে বলছেন। মেয়ের নাম কি? মেয়ের নাম সপ্তর্ষি দে। আচ্ছা, বেশ। ওর জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 1993। হ্যাঁ, 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর 1993। টাইম বলুন, টাইম বলুন। হ্যালো। হ্যাঁ, সন্ধ্যা 6টা 10। সন্ধে 6টা 10। জন্মস্থান বলুন। 6টা 10। জন্মস্থান। টিভির ভলিউমটাকে মিউট করে দিন, এই জন্য একটা কথা 3-4 বার বলতে হচ্ছে। আপনি জন্মস্থান বলুন, কোথায়? কলকাতা। কলকাতা। বেশ বেশ। কলকাতায় জন্ম। আচ্ছা, কলকাতা। কলকাতা। শুক্রবার জন্ম, ঠিক আছে। হ্যাঁ। মিথুন লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। যা হোক, চাকরি করে, চাকরির চার্ট, কারণ লগ্নের রেসপেক্টে দশমপতি বৃহস্পতি চাকরি করে, তবে চাকরির কন্ডিশন খুব একটা ভালো অবস্থা নয়। এবং এর সপ্তমপতি যে বৃহস্পতি, সেটা আবার শনিদৃষ্ট, সুতরাং বিয়ে নিয়ে প্রশ্ন থাকবে। বুঝেছেন তো? বৃহস্পতি শনিকে দেখছে, শনি মানে হচ্ছে বিলম্বকরকতা, এবং বিয়ে নিয়ে কিন্তু এর কিন্তু একটু ট্রাবলও আছে। এবং শুধু তাই নয়, রবি বুধ শুক্র মঙ্গল রাহু 5টা গ্রহ এক জায়গায় অ্যাসেম্বল হয়েছে, এটাও কিন্তু খুব মানে বাজে কম্বিনেশন। পঞ্চগ্রহ যোগ এবং ষষ্ঠ স্থানে যেখান থেকে রিপু এবং শত্রু বিচার হয়, বিশেষত
ফিমেল হরোস্কোপিতে শুক্রমঙ্গল কনজাংশন মোটেই ভালো নয়, সেখানে আবার রাহু জুটেছে, তার সঙ্গে রবি বুধ, 5টা গ্রহ এক জায়গায় অ্যাসেম্বল হয়ে টোটাল জিনিসটাকে কিন্তু একটা খুব বাজে শেপে নিয়ে এসছে। সুতরাং অনেকগুলো জায়গায় কারেকশনের ব্যাপার রয়েছে। ঠিক আছে, উনি মনে হয় লাইনে নেই, আপনি যোগাযোগ করুন। দেখুন এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনের নিচে, আর আমি আপনাদের চেম্বারও বলে দিচ্ছি কোথায় কবে কোন চেম্বারে সজলদাকে পাবেন। যোগাযোগ করুন, অনলাইন প্রেডিকশনের অপশন রয়েছে আপনাদের জন্য। এই যে দেখুন নাম্বার টিভি স্ক্রিনের নিচে দেওয়া 9830356463 হচ্ছে নাম্বার। দ্বিতীয় নাম্বার দেখুন টিভি স্ক্রিনে 9830409052, এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন। দেখুন আরেকটি নাম্বার রয়েছে 8910746933, এই নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন। এই নাম্বারগুলোতে আপনি বুকিং করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে চেম্বার একটু বলে দিই চট করে, কোথায় কবে কোন চেম্বার রয়েছে। আপনারা জানেন যে সিঁথির মোড়েও কিন্তু চেম্বার রয়েছে। একটা মিনিট একটু ওয়েট করুন, আমি জানাচ্ছি আপনাদের। চলে আসে আপনাদের জন্য। সোমবার হচ্ছে গড়িয়াহাটে চেম্বার 115 চন্দ্রানী জুয়েলার্সের পাশের গলি, 9টা থেকে 2টো পর্যন্ত হচ্ছে চেম্বার। মঙ্গলবার হচ্ছে হাওড়ায় জাগৃতি নতুন চেম্বার, হাওড়া ময়দানে, এখানে আপনাকে যোগাযোগ করতে হবে হাওড়ার সারাউন্ডিং যদি আপনি থাকেন। বুধবারে সিঁথির মোড়ে 3টে থেকে 8টা পর্যন্ত চেম্বার। বৃহস্পতিবার ব্যারাকপুরে শুভম জ্যোতিষ কার্যালয়, চিড়িয়া মোড়, শান্তির বাজার, 12টা থেকে 3টে পর্যন্ত। শুক্রবার চন্দননগরে চেম্বার রয়েছে 3টে থেকে 7টা পর্যন্ত, শীতলা মন্দির স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। শনিবার বালির নিমতলায় চেম্বার রয়েছে, ফরচুন টাওয়ার, 3টে থেকে 7টা পর্যন্ত। যারা চেম্বারে আসতে চাইছেন তারা যোগাযোগ করবেন। যারা অনলাইন প্রেডিকশন করাতে চাইছেন তারা ফোনে জিজ্ঞেস করে নিন কিভাবে কি প্রসিজিয়ারে আপনাকে যেতে হবে, কিভাবে আপনাকে প্রেডিকশন পেতে হবে, এটা একটু যোগাযোগ করে কথা বলে নিন। তাহলে আমরা আসছি যে মহাপুরুষরা তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য বারবার কিন্তু পৃথিবীর বুকে ফিরে আসেন। গীতায় যেমন শ্রী ভগবান বলেছেন যে যুগে যুগে যেমন আমরা আবির্ভূত হই, সুতরাং মহাপুরুষরাও কিন্তু যুগে যুগে কিন্তু আবির্ভূত হয়। লোকনাথ ব্রহ্মচারী প্রায় 200 বছর আগে চলে গেছেন পৃথিবী ছেড়ে, কিন্তু আজও কিন্তু লোকনাথ ব্রহ্মচারী রিঅ্যাপিয়ারেন্স হচ্ছে, রিইনকার্নেশন হচ্ছেন বিভিন্ন ফর্মে। হ্যাঁ, সুতরাং তাদের ইচ্ছা হলো লোক কল্যাণ করার জন্য, মানুষের মুক্তির জন্য, জীবের মোক্ষ লাভের জন্য তারা কিন্তু পৃথিবীতে বারবার ফিরে আসেন। এই পৃথিবীতে ধরাধামের মুক্তিপিপাসী মানুষকে মঙ্গলের দ্বার অপাবৃত করার জন্য তারা কিন্তু বারবার আবির্ভূত হন। সুতরাং বাবাজি মহারাজ নবকলেবরে এসেছিলেন 1970 থেকে 1984, এই 14 বছর নিয়ে ছিলেন। সেই ছবিটা আমরা অন্য আরেকটা অনুষ্ঠানে দেখাবো। অপূর্ব তাকে দেখতে, সেই ছবি আমার কাছে রয়েছে এবং এতে রয়েছে, আমার চেম্বারেও রয়েছে, বাড়িতেও রয়েছে, অপূর্ব সেই ছবি। এবং 14 বছর এখানে থেকে কলকাতাতেও তিনি এসেছিলেন। বাচ্চা ছেলে, গা থেকে যেন যারা দর্শন পেয়েছিলেন তারাও ধন্য হয়ে গেছেন। তো যা হোক, বাবাজি মহারাজ পদার্পণ করার পরেই ফ্ল্যাশব্যাক আবার তাকে ডেকে নিয়ে এসছেন। বাবাজি মহারাজ আবার নতুনভাবে কিন্তু স্টার্ট করতে ছিল, সেটাকে কেটে দিলেন। তো হতে হতে শরীর গুহার পাশ দিয়ে আমাদের স্রোতস্বিনী ভাগীরথী বয়ে যাচ্ছে। হেমচন্দ্র লাহিড়ী এত বেশি ক্লান্ত হয়ে পড়েছেন যে উত্থান শক্তি রহিত, মানে উঠতে পারছেন না। সেই নদীর ধারে তিনি শুয়ে রয়েছেন। হঠাৎ নদীতে আমরা জানি হরকা বান আসে, তা হরকা বান এসে উপস্থিত হয়েছে এবং শ্যামাচরণ লাহিড়ী দেখছেন যে তার ওখান থেকে পালিয়ে আসারও কোনো ক্ষমতা নেই। তার শরীরটা সেই বানের জলে কিন্তু ভেসে যাচ্ছে। পাহাড়ি নদীতে বান মানে আরও খরস্রোতা, তা ভেসে যাচ্ছে। হঠাৎ শ্যামাচরণ লাহিড়ী লক্ষ্য করলেন যে তার এক গুরু ভাই, মানে বাবাজি মহারাজের এক শিষ্য, তার মাথায় সাদা পাগড়িটা পাহাড়ের ওপর থেকে ছুঁড়ে দিল। ছোট্ট সাদা পাগড়ি, সেটা যেন অনেক লম্বা হয়ে ইলংগেটেড হয়ে তার কাছে এসে পৌঁছলো এবং সেই পাগড়িটা ধরে তিনি কিন্তু এই বান থেকে রক্ষা পেলেন। যখন থেকে বান থেকে রক্ষা পাওয়ার পরে যখন সেই বাবাজি মহারাজের আর এক শিষ্য, যিনি ওনার গুরু ভাই, তার কাছে উপস্থিত হলেন, বলি তুমি বাবা এটা কি করে করলে? তখন বললে যে আমি অনিমাদি অষ্টসিদ্ধি লাভ করেছি, সুতরাং এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। অনিমাদি অষ্টসিদ্ধি লাভ করলে অনিমা লক্ষিমা
হ্যাঁ, এই সিদ্ধির অষ্টসিদ্ধি আছে। সাধনার পথে যেতে যেতে সাধক এই সিদ্ধি লাভগুলো করে। এই সিদ্ধি লাভগুলো করলে সে প্রকৃতির ওপরে কিন্তু তার কিন্তু কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু তার গড়ে ওঠে। বেশ, আরেকজনের ফোন নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ নমস্কার, মেয়ের সম্পর্কে জানতে চাইছি। মেয়ের নাম কি? ডেট অফ বার্থ 3/10/96, তরুণীমা পাঠক। তরুণীমার 3/10/96। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন, টাইম বলুন। রাত্রি 12টা 58। রাত্রি মানে 12। 2 তারিখের 2-3-এর মাঝখানে আর কি। হ্যাঁ রাত্রি 12টা 58, 2-3-এর মাঝখানে। হ্যাঁ 2-3-এর মাঝখানে, বুঝতে পেরেছি। আর জন্মস্থান কোথায়? কলকাতা। ওকে। বৃষ রাশি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। বৃষ রাশি, লগ্ন হচ্ছে কর্কট। চারটা তো বেরিয়ে এসছে, চারটা ভালোই চার্ট, তবে লগ্নে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক চার্ট। ম্যারেজ নিয়ে প্রবলেম হবে। শনি কেতু কনজাংশনটা ভালো হয়নি। তো যা হোক, এখানে যেটা দেখা যাচ্ছে, কমার্স নিয়ে পড়লে কিন্তু এর কিন্তু উন্নতি আছে। সেকেন্ড হাউসে বুধ শুক্র বসে আছে, কমার্স নিয়ে কেরিয়ার হলে ভালো হবে। বিয়েটা কিন্তু টার্ময়েল রয়েছে বিকজ অফ দ্য নিচস্থ মঙ্গল এর কিন্তু লগ্নে বসে আছে। মঙ্গল নিচস্থ এবং লগ্নে বসে আছে থেকে সপ্তমদর্শী হচ্ছে, সুতরাং মাঙ্গলিক দোষটা পুরো মাত্রায় রয়েছে এবং খুব বাজে শেপে আছে। সুতরাং সেই জায়গাটা কিন্তু একে রেকটিফাই করতে হবে। তাছাড়াও কিন্তু আরেকটা জায়গায় রবি রাহু কনজাংশনটা এটাও খুব ভালো নয়। বৃহস্পতি যেমন সক্ষেত্রে আছে ষষ্ঠে, হ্যাঁ, কয়েকটা জিনিস ভালো আছে, কয়েকটা জিনিস খারাপও আছে। খারাপ দিকটা খুব কারেকশন করে নিলে চাকরি বাকরি হবে। হ্যাঁ, চাকরি বাকরি হবে আপনার, কারণ বৃহস্পতি কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে। কেবল মাথার উপর থেকে শনিটা সরলে হবে। মূল প্রবলেমটা হচ্ছে লগ্নে মঙ্গল থাকার জন্য। কেমন? ও আচ্ছা, তাহলে এর কোনো রেমেডি আছে? যোগাযোগ করবেন, এখানে রেমেডি বলা হয় না। হ্যাঁ আচ্ছা, ওকে। আপনি নিশ্চিন্ত থাকুন। দেখুন, জীবনে কনসালটেন্সি খুব বড় বিষয়। সজলদা যখন মানে দায়িত্ব নিচ্ছেন, আপনি নিশ্চিন্ত থাকুন, এটুকু আপনাকে বলতে পারি। মানে অনেক সময় এরকম, এই যে বড় বড় মনীষীদের জীবন উনি বলেন, অনেকে, যেরকম আমরা ডক্টর বিধানচন্দ্র রায়, উনি সামনে দাঁড়ালে অনেক মানুষ সুস্থ হয়ে যায়। না, বিধানচন্দ্র রায় সম্বন্ধে যখন তুললে এই প্রসঙ্গে বলি আর কি, বিধানচন্দ্র রায়কে একজন একে ওঙ্কারনাথ স্বামীর কাছে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা। এবং যে বছর বিধানচন্দ্র রায় দেহ রাখলেন, মারা গেলেন, সেই বছরই নিয়ে যান। তা বিধানচন্দ্র রায় যাওয়ার পরেই মানে ওঙ্কারনাথ স্বামী তাকে বলেন যে তুমি বসো। বসার পরে তার মেরুদণ্ডে একটু হাত বুলিয়ে দিয়েছেন। হাত বোলানোর সঙ্গে সঙ্গে বিধানচন্দ্র রায় ফিল করছেন যে যেটা মেরুদণ্ডের মধ্যে যে ষটচক্রের যে ব্যাপারটা আছে, ওই চক্রগুলো যেন পটপট করে খুলে যাচ্ছে। পরপর বিধানচন্দ্র তার ডায়েরিতে লিখে গেছেন যে ষটচক্রগুলো অটোমেটিক খুলে যাচ্ছে, মানে শুধু মেরুদণ্ডের হাত বুলিয়ে দেওয়ার পরেই। এবং তার কয়েকদিন পর, কিছুদিন পরেই তিনি মারা গেলেন। এবং কথিত আছে তিনি যে দিবসে জন্মেছিলেন সেই দিনেই মারা গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ। সুতরাং মহাপুরুষের সংস্পর্শে আসলে মানে এই ধরনের মানুষরা, এই যে রজনীকান্ত গেছেন ওখানে, আমি যেটা বললাম যে অত বড় বলিউডের সুপারস্টার, তিনি চলে গেলেন। হ্যাঁ, হৈরা খান বাবার আশ্রয়ে চলে গেলেন। হ্যাঁ, সুতরাং এই যে ব্যাপারগুলো হচ্ছে, সুতরাং মহোচ্চৈ পদানাং নিয়ন্ত্রিত মেকং, মহোচ্চৈ পদ, যারা মহৎ হয়েছে, বিশাল হয়েছে, তাদের যে পদগুলো, তার মানে তাদের যে স্ট্যাটাসগুলো নিয়ন্ত্রিত মেকং, একা ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, মানে এক ঈশ্বর তিনি নিয়ন্ত্রণ করছেন। সুতরাং গীতায় বলছেন, যেখানে যেখানে দেখবে যে কোনো মানুষ বিখ্যাত হয়েছে, সেখানে সেখানে আমার বিশেষ প্রকাশ হচ্ছে, মানে আমি বিশেষভাবে প্রকাশ পাচ্ছি সেই আধারকে অবলম্বন করে। বিধানচন্দ্র রায়ের মাধ্যমে সেই বিশেষ প্রকাশ ঘটছে। সেই জন্য তার জীবনের শেষ লগ্নে তিনি কিন্তু মহাপুরুষ সন্নিধানে এসে কিন্তু তার কিন্তু তত্ত্বজ্ঞান বা তত্ত্ববোধি লাভ হলো। সুতরাং রবীন্দ্রনাথও কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। সুতরাং এই যে মহোচ্চৈ পদানাং, এই যে মহৎ ব্যক্তিরা যারা পৃথিবীতে, যৎ যদা চলতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতর জন, এই যে শ্রেষ্ঠ ব্যক্তিগণ, এদের সঙ্গে কিন্তু একটা স্পিরিচুয়াল লিঙ্ক, কিন্তু একটা বন্ডেজ, কিন্তু একটা সিমেন্টিং ফোর্স কিন্তু কাজ করে। বিভিন্ন ফিল্ডেই তারা হোক না কেন, আলটিমেটলি কিন্তু সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্ততে, সমস্ত কর্ম হে পার্থ জ্ঞান লাভের মাধ্যমে পরিসমাপ্ত হয়। এই জ্ঞান মানে পার্থিব জ্ঞান নয়, স্পিরিচুয়াল নলেজ। একদম। আজকে এখানে শেষ করছি। খুব অসাধারণ আজকের অনুষ্ঠান। অবশ্যই আমরা আবার আমাদের প্রোগ্রাম থাকছে হচ্ছে আগামী সোমবার কাল ঠিক বিকেল 4টের সময় আবারও অনুষ্ঠান রয়েছে। সবাই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার সজল দাকে, নমস্কার উপস্থিত সবাইকে।